সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো 1 অক্টোবর 2020 সাল থেকে এনসিটিবি কর্তৃক আইসিটি বোর্ড বইটি প্রকাশিত হয়েছে। এই বইটিতে পঞ্চম অধ্যায়ে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে গসাগু, লসাগু বা লিপ ইয়ার টাইপের কোনো উদাহরণ নেই। এখানে অনেকটা সিম্পল করা হয়েছে এই অধ্যায়টি, এবং কিছু বেসিক কিছু প্রোগ্রামিংয়ের কোডিং এখানে করা হয়েছে। তো আমি নেক্সট ক্লাসগুলোতে, যেহেতু আমরা বোর্ড বই পড়াবো, তাই আমি বোর্ড বই ফলো করে তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো যখন একটি সি প্রোগ্রাম লিখব, এই প্রোগ্রামগুলো বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই যে শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে, এই শর্তগুলোই হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। আর যে এক্সপ্রেশনের মাধ্যমে, মানে যে নিয়মের মাধ্যমে এই শর্তগুলো আমরা প্রোগ্রামিংয়ে করব, সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। এর মধ্যে রয়েছে ইফ, ইলস। এই দুইটির কাজ কি, এটা আমরা আজকে শিখব। ইফ মানে হচ্ছে যদি, ইলস মানে যদি বলি অন্যথায়, যদি এই ঘটনাটা সত্য না হয় তাহলে ইলসে এখানে যাবে। তো এই প্রোগ্রামগুলো যখন আমরা করব আজকে, তো কয়েকটি এক্সাম্পল পড়ব। তার মধ্যে রয়েছে কিভাবে জিপিএ নির্ণয় করতে হয়, কিভাবে দুইটি সংখ্যা তুলনা করতে হয়। এই এক্সাম্পলগুলো আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমি রিলেশনাল অপারেটরস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে এখানে যে অপারেটরসগুলো রয়েছে এগুলো কিন্তু একটি, যখন আমি কন্ডিশনটি দিব যে এ লেস দেন বি, এটা কিন্তু একটি রেজাল্ট শো করবে যে এ বি এর চেয়ে ছোট কিনা। হয় ছোট হবে অথবা হবে না, যে কোনো একটি, এই ঘটনাটি সত্য হবে অথবা মিথ্যা হবে। যদি এ এবং বি এর ভ্যালু আগে থেকে দেয়া থাকে, তাহলে এই ঘটনাটি হয় এ বি এর চেয়ে ছোট হবে অথবা বড় হবে। যদি ছোট না হয়, তার মানে হচ্ছে এটা মিথ্যা, এরকম। তো এই কন্ডিশনগুলো মূলত আমাদের আজকে লাগবে। এবং আরও কয়েকটি লজিক্যাল অপারেটর করিয়েছিলাম, যেমন এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। মানে দুইটি ঘটনা যদি সত্য হয় সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার হবে, এবং দুইটি ঘটনার যে কোনো একটি যদি সত্য হয় সেক্ষেত্রে অর ব্যবহার হবে, এবং যদি দুইটির কোনোটি সত্য না হয় তাহলে এই যে নট, এটি ব্যবহার হবে। তো আজকে আমরা কোডিং করব যখন, তখন এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে। আমি বোর্ড বই দেখে তোমাদের উদাহরণগুলো একদিক থেকে উদাহরণগুলো করিয়ে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারবে। গত ক্লাসে আমরা এই প্রোগ্রামটি নিয়ে আলোচনা করেছিলাম। তো যেহেতু আমাদের এখন একটি বোর্ড বই আছে এবং বিভিন্নভাবে এই সি প্রোগ্রামগুলো লেখা যায়, তো বোর্ড বই যেভাবে আছে আমরা ওইটাই ফলো করব। তো বোর্ড বইয়ে এখানে আছে হচ্ছে ইন্টিজার মেইন। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এখানে মেইন ফাংশনটা কী টাইপের ভেরিয়েবল রিটার্ন করবে তার উপর বেস করে এখানে কিন্তু রিটার্ন টাইপটা দিতে হবে। তার মানে হচ্ছে এই মেইন ফাংশনটি একটি পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। যেহেতু আমি এখানে ইন্টিজার দিয়েছি, তাই আমার লাস্ট লাইনে এখানে লিখতে হবে হচ্ছে রিটার্ন 0। এটা সব প্রোগ্রামের ক্ষেত্রেই লিখতে হবে। তো যেহেতু আমি এখানে ইন্টিজার দিয়েছি, তাই বললাম যে যেহেতু আমাদের এই প্রোগ্রামটি কোনো কিছু রিটার্ন করবে না, তাই আমি বলে দিলাম যে প্রোগ্রামটি 0 রিটার্ন করবে এই জন্য। তো এটা নিয়ে অত মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য আমাদের একটি সিনট্যাক্স রয়েছে, যে নিয়মের মাধ্যমে আমরা মূলত এই কন্ডিশনাল স্টেটমেন্টটা আলোচনা করব। সেটা হচ্ছে একটি ইফ কন্ডিশন, তাই না? ইফ এর মাঝখানে থাকবে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, এবং তারপর দুটি ব্র্যাকেটের মাঝে এখানে এই মাঝখানে থাকবে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টগুলো। তার মানে হচ্ছে ইফ কন্ডিশনের কাজ হচ্ছে এই ইফের মাঝখানে, এটা হচ্ছে আমাদের একদম সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে ইফের মাঝখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এখানে একটি কন্ডিশন হবে, মানে এখানে একটি শর্ত দিতে হবে। এই শর্তটি যদি সত্য হয় তাহলে এই যে ব্র্যাকেটের মাঝখানে যে লাইনগুলো আছে, এখানে আর অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে এরকম। তো এরকম স্টেটমেন্ট এখানে আরও কয়েকটি থাকতে পারে, যে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট মানে হচ্ছে এখানে প্রোগ্রামিং লাইন বোঝানো হচ্ছে, যে এখানে একটি লাইন, এখানে একটি লাইন, এরকম আরও কিন্তু 3, 4, 5টি লাইন থাকতে পারে এটা ইফের মাঝখানে। তো এই ব্র্যাকেটের মাঝখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো তখনই এক্সিকিউট হবে যখন এই যে শর্তটা, এই শর্তটা ট্রু হবে, মানে সত্য হবে। এই ঘটনাটা যদি সত্য না হয় তাহলে আর এই মাঝখানের এই লাইনগুলোতে যাবে না, সরাসরি এই লাইনে চলে আসবে, এসে নিচের দিকে চলে যাবে। তো আমরা একটি এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে কমন স্ট্রাকচার, মূলত এভাবে লিখতে হবে। এটা কিন্তু সি প্রোগ্রামিং এভাবে লিখে না, আমি তোমাদেরকে জাস্ট দেখালাম। তাহলে আমি এবার একটি এক্সাম্পল দেখাবো তোমাদের। তাহলে দুটি ভেরিয়েবল নেব।
ইন্টিজার টাইপের, একটি হচ্ছে n1। আমি কিন্তু তোমাদের বোর্ড বইটি ফলো করে দেখাচ্ছি যে n1 সমান সমান আমি নিলাম প্রথমে হচ্ছে 5 এবং আরেকটি ভেরিয়েবল নিব হচ্ছে n2 সমান সমান নিলাম হচ্ছে 7। তাহলে এই যে n1 এবং n2 এই দুটি ভেরিয়েবল আমি যদি একটু কন্ডিশনে ফেলে দিই যে ভেরিয়েবল দুটি কি সমান কিনা, n1 দুটি সমান চিহ্নের মানে হচ্ছে যে আমি কন্ডিশনটি চেক করব যে সমান কিনা। একটি সমান মানে কিন্তু অ্যাসাইন, এখানে অবশ্যই খেয়াল করতে হবে এখানে কিন্তু দুইটি সমান চিহ্ন দিয়েছি আমি, যে যদি n2 যদি n1 এবং n2 এই দুটার ভ্যালু যদি সমান হয় তাহলেই এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। তাহলে এখানে আমি একটি প্রিন্ট করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে লাইনটি প্রিন্ট করছে কিনা। একটি লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ, এর মাঝে আমি এই ডাবল কোটেশনের মাঝখানে যা লিখবো তাই কিন্তু আমার প্রিন্ট করবে। তাহলে এখানে আমি লিখবো যে নাম্বারস আর ইকুয়াল, তার মানে হচ্ছে, আর এখানে একটি নিউ লাইন দেবো যাতে আমার পরবর্তী লাইন থেকে শুরু হয় প্রোগ্রামটি। তাহলে এই যে কন্ডিশনটা আমি এখানে দিয়েছি যে যদি n2 এবং n1 এর ভ্যালু সমান হয় তাহলে একটা প্রিন্টএফ দিয়েছি ফাংশন যার কাজ হচ্ছে নাম্বারস আর ইকুয়াল এটা শো করা ওই আউটপুট হিসেবে। তাহলে এটা যদি আমি আউটপুট একটু দেখতে চাই তাহলে এটার আউটপুট দেখাচ্ছে এটা কোনো আউটপুট দেখাচ্ছে না। হ্যাঁ, আউটপুট দেখাচ্ছে না, কারণ কি? কারণ কিন্তু আমার ভ্যালু দুইটা কিন্তু সমান হয়নি। এটা তখনই সমান দেখাবে যখন n1 এবং n2 ভ্যালুটা সমান হবে। আমি কিন্তু দিয়েছি 5 এবং 7, কারণ 5 এবং 7 দুইটা কিন্তু সমান না। এবার আমি যদি এখানে যদি এই ভ্যালুটা যদি 5 করে দিই তার মানে কিন্তু n1 এবং n2 দুইটার ভ্যালু কিন্তু এখন সমান। এবার দেখি আমি আউটপুটে কি দেখা যাচ্ছে। তাহলে প্রোগ্রামটি রান করে দেখি, তাহলে যে নাম্বারস আর ইকুয়াল, তার মানে যখনই নাম্বারসগুলো ইকুয়াল তখন এই লাইনটা কাজ করতেছে। আর যদি নাম্বার ইকুয়াল না থাকে তার মানে যখন 7 ছিল তখন কিন্তু এই মাঝখানের লাইনটি কিন্তু দেখাচ্ছিল না। তার মানে এটাই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই লাইনটা দেখাবে, আর যদি সত্য না হয় তাহলে এই লাইনের আর কোনো কাজ করবে না। এটাই হচ্ছে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার যদি আমরা আরেকটি এই ইফের সাথেই একটি এক্সপ্রেশন রয়েছে, সেটা হচ্ছে ইলস। ইলসের কাজ হচ্ছে যে যদি এই ঘটনাটি কোনো কারণে যদি এটি সত্য হয়ে যায় তাহলে আর এই ইলসের মাঝখানে আসবে না, আর এই ঘটনাটা যদি সত্য না হয় তাহলে অটোমেটিক এখানে চলে আসবে, এই ইলসের মাঝখানে চলে আসবে। তাহলে ইলসের মধ্যে আমি একটি প্রিন্ট করে দেখাই যে নাম্বারস আর নট ইকুয়াল। যদি সমান হয় তাহলে দেখাবে নাম্বারস আর ইকুয়াল, আর যদি সমান না হয় তাহলে দেখাবে নাম্বারস আর নট ইকুয়াল। তাহলে একটা প্রিন্টের ফাংশন নেই, তাহলে আমি এখানে দেখাবো যে নাম্বারস আর নট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে। এই /n মানে হচ্ছে নিউ লাইন, মানে নতুন লাইন শুরু করবে। তাহলে এই জিনিসটি একটু খেয়াল করো, এখানে দুইটি ফার্স্ট ব্রেকের মাঝখানে একটি শর্ত ছিল, শর্তটি যদি সত্য হয় তাহলে এই লাইন শো করবে, আর যদি শর্তটি সত্য না হয় তাহলে এই ইলসের এই ব্রেকেটের মাঝখানে যে লাইনগুলো আছে সেটি প্রিন্ট করবে। তাহলে এই ক্ষেত্রে কি আছে, এখানে 5 এবং 7 এই দুটো ভ্যালু কি সমান না, তার মানে এখানে যাবে না, সরাসরি এখানে আসবে এবং প্রিন্ট করবে নাম্বারস আর নট ইকুয়াল। তাহলে আমি যদি এটার একটা আউটপুট দেখতে চাই তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে নাম্বারস আর নট ইকুয়াল, তার মানে এই নিচের লাইনে এই লাইনটি এক্সিকিউট হয়েছে, এই লাইনটি কিন্তু এক্সিকিউট হয়নি কারণ নাম্বার দুইটা সমান না। আর যদি কখনো সমান হয়ে যায়, ধরো এটাকে আমি এবার 7 করে দিলাম, এবার দেখি তো কি আউটপুট আসে। হ্যাঁ, এবার আসছে নাম্বারস আর ইকুয়াল, তার মানে হচ্ছে ভ্যালু দুইটি সমান। আমরা পড়ছি শর্তযুক্ত বা কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে এই লাইনটি এক্সিকিউট হবে, আর যদি এই কন্ডিশনটি ট্রু না হয় তাহলে এই লাইন। এবার আমরা চাচ্ছি যে এখানে আরও কিছু শর্ত দিতে এই দুইটি সংখ্যার উপরে, সেটি হচ্ছে এখানে আমি লিখব যে ইলসিফ দিয়ে এখানে মাঝখানে আবার শর্ত দেওয়ার সুযোগ রয়েছে। সেটি হচ্ছে যে যদি সমান হয় তাহলে তো এই লাইনটা এক্সিকিউট হবে,
যদি সমান না হয় তাহলে এই নিচের শর্তটিও চেক করবে, সেটি হচ্ছে n1 ইজ গ্রেটার দেন n2। যদি n1, আমি এই ভ্যালুগুলো আগের মতো করে দিই, যদি n1 এর ভ্যালুটা n2 এর চেয়ে বড় হয় তাহলে এই লাইনটি প্রিন্ট করবে। তাহলে এখানে একটা প্রিন্ট দেই, printf। তাহলে যদি n1 বড় হয় তাহলে এটা হবে হচ্ছে n1 ইজ গ্রেটার দেন n2। n2 দিয়ে আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম। তার মানে প্রথমটি হচ্ছে যদি সমান হয় তাহলে দে আর ইকুয়াল, আর যদি সমান না হয় তাহলে পরের লাইনটি চেক করবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যদি এই লাইনে যদি একবার সমান হয়ে যায় তাহলে নিচের কোনো লাইনই আর এক্সিকিউট হবে না, নিচের দিকে দিকে আর নামবেই না প্রোগ্রামটি। এই জিনিসটা মাথায় খুব ক্লিয়ার করে রাখতে হবে যে যদি কোনো একটি ইফের মাঝখানে যদি একবার ট্রু হয়ে যায়, সত্য হয়ে যায়, তাহলে আর নিচের দিকে কোনো কন্ডিশনই আর চেক করবে না, ওই লাইনেই শেষ। এখান থেকে জাম্প করে এসে নিচ দিয়ে এখান দিয়ে বের হয়ে রিটার্ন করবে। তাহলে যদি সমান হয় তাহলে ইকুয়াল প্রিন্ট করবে, যদি সমান না হয় তখন আবার নিচের শর্তটা চেক করবে, তাহলে n1 n2 এর চেয়ে বড় কিনা। যদি n1 n2 এর চেয়ে বড় হয় তাহলে n1 ইজ গ্রেটার দেন n2 এটা দিবে। n1 এবং n2 সমান হলো না এবং n1 এর ভ্যালুটা n2 এর চেয়ে বড় না, এটাও যদি ফলস হয় তাহলে কিন্তু এখানে আসবে। তার মানে দুইটা সমানও হলো না, n1 এর ভ্যালু বড় না, তার মানে হচ্ছে n1 এর ভ্যালু অবশ্যই ছোট। তাহলে লিখতে হবে হচ্ছে n1 is smaller than n2। একটা নিউ লাইন দিয়ে দিলাম। তার মানে এখানে কিন্তু তিনটি শর্ত আছে, যদি সমান হয় তাহলে ইকুয়াল প্রিন্ট করবে, যদি n1 বড় হয় তাহলে n1 বড় এটা প্রিন্ট করবে যে n1 is greater than n2, আর যদি বড় না হয় এটাও যদি ফলস হয় তাহলে n1 is smaller than n2, এই জিনিসটা কিন্তু প্রিন্ট করবে। তাহলে আমি যদি রান করে দেখি এখানে কিন্তু একটি ভুল দেখাচ্ছে, কারণ কি আমি এই যে পিটা বড় হাতে দিয়েছিলাম, তাহলে এটা কিন্তু ছোট হাতের হবে। এটা কিন্তু খেয়াল করতে হবে যে printf এখানে কিন্তু একটু কেস সেন্সিটিভ, তুমি যদি ছোট হাতের জায়গায় বড় হাতের দিয়ে দাও তাহলে কিন্তু আর কাজ করবে না। তাহলে n1 is smaller than n2 আসছে, তার মানে সমানও হয়নি, n1 এর ভ্যালু বড়ও না, কারণ কি n1 হচ্ছে 5 এবং n2 এর ভ্যালু হচ্ছে 7, তার মানে n1 is smaller than n2, এটাই হচ্ছে ট্রু। তো এবার আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ফাইনাল এক্সাম্পল, এবং সেটি হচ্ছে কিভাবে জিপিএ বা গ্রেড নির্ণয় করা যায়। তাহলে গ্রেড নির্ণয় করার জন্য আমাকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেই ভেরিয়েবলটির নাম দিলাম হচ্ছে মার্কস, এবং এটি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমি 1 থেকে নিয়ে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু দিলেই আমার গ্রেডটা বলে দিবে যে এ গ্রেড, এ প্লাস নাকি এফ গ্রেড। তাহলে যেহেতু ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিলাম, এবং এই যে মার্কসটা ইনপুট দিবে এটা কিন্তু ইউজার নিজে ইনপুট দিবে, এবং ইউজার ইনপুট দেওয়ার জন্য আমরা জানি যে একটি ফাংশন পড়েছিলাম, সেটি হচ্ছে স্ক্যানএফ। স্ক্যান করতে হবে স্ক্যানএফ। স্ক্যানএফের মানে হচ্ছে কিবোর্ড থেকে আমি যখন ইনপুট দেবো তখন স্ক্যানএফ ব্যবহার করতে হবে। স্ক্যানএফ দেওয়ার এরকম নিয়ম আছে, সেটা হচ্ছে যদি ইন্টিজার ভ্যালু হয় তাহলে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে এখানে, এবং এই চিহ্নটা দিয়ে এখানে দিতে হবে হচ্ছে মার্কস। যেহেতু মার্কস নামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সেই মার্কস এখানে দিতে হবে। এবার স্ক্যান করলাম, তাহলে মার্কসের ভ্যালুটা কিন্তু স্ক্যান হয়ে গেল। এবার ঠিক এই ইফ এলস কন্ডিশনটা আমি চেক করবো যে যদি মার্কসের ভ্যালুটা যদি 100-র চেয়ে বড় হয়, মার্কস ইজ গ্রেটার দেন, যদি আমি ধরে দিলাম 80-র চেয়ে যদি বড় হয় তাহলে এটা কোন গ্রেড হবে, এটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে এ গ্রেড, এ প্লাস। ইউর গ্রেড ইজ এ প্লাস। এবার মার্কসের ভ্যালু যদি 80-র চেয়ে বড় হয় তাহলে আমি বলে দিলাম এ প্লাস। এবার ইলসেফের ভিতরে আমি দেবো যদি এইটা 80-র চেয়ে বড় না হয়, তার মানে তার পরবর্তী কন্ডিশনটাই আমি যাবো যে যেটা কি 70-এর চেয়ে বড় কিনা। তাহলে কিন্তু আমি ঠিক সেম কন্ডিশনটাই দেব যে মার্কসের ভ্যালুটা 70-র চেয়ে বড় কিনা। তাহলে এই কন্ডিশন এখানে দিতে হবে যে এটা 70-র চেয়ে বড় কিনা। যদি 70-র চেয়ে বড় হয় তাহলে ঠিক সেম লাইনটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো, সেটা দিব হচ্ছে এ গ্রেড। এটা কিন্তু খুব সহজ, তোমাদের কাছে একটু লাইন একটু বেশি মনে হলেও কিন্তু জিনিসটা যখন একবার বুঝবা তখন তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তাহলে এই ইলসিপটাই আমাকে বারবার করে কপি করে নিয়ে লিখতে হবে এভাবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কাছাকাছি নিয়ে আসলাম।
সেটি হচ্ছে যদি 70-এর চেয়ে বড় হয় তাহলে বলবো হচ্ছে এ প্লাস, সরি, যদি 80-র চেয়ে বড় হয় তাহলে বলবো এ প্লাস, যদি মার্কসের ভ্যালুটা 70-এর চেয়ে বড় হয় তাহলে বলবো হচ্ছে এ গ্রেড, যদি 60-র চেয়ে বড় হয় তাহলে বলবো হচ্ছে এ মাইনাস। তাহলে এই ডটগুলো কেটে দিই, যেহেতু তোমাদের বইয়ে এটি নেই তাহলে এটা আমি আর দিচ্ছি না। তাহলে যদি 60-র চেয়ে বড় হয় এ মাইনাস, তারপর যদি 50-র চেয়ে বড় হয় তার মানে এটা হচ্ছে বি গ্রেড, যদি 40-র চেয়ে বড় হয় তাহলে এটা হচ্ছে সি গ্রেড। তাহলে বইয়ে যা আছে আমি একদম সেমভাবে করার চেষ্টা করছি। তো এবার আরেকটি কন্ডিশন আছে যে যদি 33-এর চেয়ে বড় হয়, তাই না? ঠিক সেম কন্ডিশনটাই আমি লাইনগুলো কিন্তু আমি কপি করে নিলাম, যার কারণে এটা শো করতেছে এখানে। সেটা হচ্ছে যদি 33-এর চেয়ে বড় হয় তাহলে এটা হবে হচ্ছে ডি গ্রেড। এখন একটা জিনিস খেয়াল করো একটু ভালোভাবে, যে যদি 80-র চেয়ে বড় হয় তাহলে এ প্লাস, 70-র চেয়ে বড় হলে এ, এভাবে আস্তে আস্তে 33-এর চেয়ে যদি বড় হয় তাহলে হবে এটা হচ্ছে ডি গ্রেড। এখন যদি 33-এর চেয়ে বড় না হয়, তার মানে হচ্ছে যদি 33-এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু এটাকে দেখাতে হবে আমাদের এফ গ্রেড। তাহলে এটা আমি এটাকে দিতে হবে একদম ইলসের মধ্যে, যে কোনো ভ্যালু থাকুক তাহলে এটা হবে হচ্ছে এফ গ্রেড। এখন এই জিনিসটা যদি আমি একটু ভালোভাবে, তুমি যদি একটু খেয়াল করো, আমি একটু ছোটো করে দেখাচ্ছি একই পেজে যাতে দেখানো যায়, সেটি হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যা থেকে কিন্তু আমি চেক করা শুরু করেছি যে 80-র চেয়ে বড় কিনা। তো 80-র চেয়ে যদি বড় হয়, প্রথমেই যদি কেউ 95 পেয়ে যায়, তো 95 মার্কসের ভ্যালু যখন 95 দিবে কিবোর্ড থেকে, তো 95টা 80-র চেয়ে বড়, এই এ প্লাস প্রিন্ট করবে, শেষ, এখানেই প্রোগ্রাম শেষ, আর নিচের দিকে যাবে না, সরাসরি এই রিটার্ন 0 এখানে চলে আসবে। এই মাঝখানে আর কোনো লাইন কিন্তু আর এখানে কোনো লাইন আর এক্সিকিউট হবে না, এই লাইনগুলো কিন্তু তখন আর এক্সিকিউট হবে না। যদি দেখে যে এই যে ভ্যালুটা মার্কসের যে ভ্যালুটা দিয়েছে, আমি এবার দিলাম হচ্ছে 60, তো মার্কসের ভ্যালু যদি 60 দিই তাহলে এখানে এসে চেক করে দেখবে যে 60 কি 80-র চেয়ে বড় না। এই ঘটনাটা কিন্তু মার্কস কিন্তু 80-র চেয়ে বড় না, কারণ আমি মার্কসে দিয়েছি 60। এবার এখানে আসবে পরের লাইনে, যেহেতু এই ঘটনাটা সত্য না, তখন নিচের লাইনের দিকে আস্তে আস্তে নামতে থাকবে, দেখবে যে 70-এর চেয়ে বড়, 60 কিন্তু 70-এর চেয়ে বড় না, তাহলে এখানেও আর যাবে না, পরবর্তী কন্ডিশনে আসবে, দেখবে যে এই যে 60-র চেয়ে বড় অথবা সমান আছে, তার মানে 60 হলেও এখানে আসবে, তার মানে ইওর গ্রেড ইজ এ মাইনাস। এই লাইনটা প্রিন্ট করেই কিন্তু ব্রেক হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আর নিচের আর কোনো কন্ডিশনই চেক করবে না। তাহলে এখানে মোট এইগুলো হচ্ছে শর্ত, এই একটা শর্ত, এই একটি শর্ত, এই একটি শর্ত, এভাবে প্রতি লাইনে কিন্তু শর্ত আছে। এখন শুরুতে যে লাইনটি আমি দিয়েছি সেটা হচ্ছে শুধু ইফ এবং দুইটি ব্র্যাকেট, আর মাঝখানে যতগুলো দিয়েছি সবই কিন্তু ইলসিফ ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে যে কোনো একটির মধ্যে যদি যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আর অন্য কোনো কন্ডিশন আর চেক করবে না। তুমি কিন্তু চাইলে এখানে ইলসিফ না দিয়ে শুধু ইফ দিতে পারতে সবগুলোতেই, তাতে কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসতো না। কারণ কি? কারণ 80 ভ্যালুটা কিন্তু 70-র চেয়েও বড়, 60-র চেয়েও বড়, তাহলে সবগুলোতে কিন্তু এন্ট্রি হতো। তাহলে আমি যে প্রোগ্রামটি করলাম এটা একটু রান করে দেখি যে এটা আসলে কাজ করছে কিনা। তাহলে শুরুতে আমাকে একটি এই যে এই স্ক্যানএফ এই ফাংশনের কারণে একটি মার্কস ইনপুট দিতে বলতেছে। তো আমি শুরুতেই মার্কস ইনপুট দিলাম হচ্ছে 90 ইনপুট দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে ইওর গ্রেড ইজ এ প্লাস। আমার প্রতিবার প্রোগ্রামটিকে আবার রান করে নিতে হবে, যেহেতু আমি কোনো লুপের মধ্যে রাখিনি। এবার আমি দিব হচ্ছে 30 দিলে আসতেছে ইওর গ্রেড ইজ এফ। শুরুতে আমি কিন্তু 80টা চেক করে গিয়েছি, এটাও চেক করেছি, পাইনি, 80-র চেয়ে বড় না, 30, 70-র চেয়ে বড় না, এখানেও চেক করেছি, করতে করতে কোনোটার মধ্যেই যায়নি, 30 এই জন্য চলে আসছে ইলস। এখন এই যে ইফ এবং ইলসিফ, এখানে অনেকগুলো কন্ডিশন আছে, এই কন্ডিশনের কোনো কন্ডিশনে যদি না যায় তাহলে আসবে হচ্ছে এই ইলসের মাঝখানে, যেখানের কোনোটাই সত্য নয় তখন এই ইলসের মাঝখানে আসবে, তার মানে 30-র জন্য আমার আসছে এখানে এফ। এবার যদি আমি আরও দু একটি ভ্যালু যদি আমি একটু টেস্ট করার জন্য দেই, যে আমি দেবো হচ্ছে 65, তাহলে 65 হচ্ছে এ নেগেটিভ, মানে এ মাইনাস। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এই জিনিসটা যদি তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, একটু খাতায় কয়েকবার লিখবা, তো সেক্ষেত্রে এই সিনটেক্সটা মনে রাখলেই তোমার এই জিনিসটা হচ্ছে লিখা কিন্তু খুব সহজ। আমি কিন্তু কপি করে করেই লিখেছি,
প্রথমটা এই ইফ, তারপরে সবগুলো হচ্ছে ইলস ইফ, এবং তারপরে হচ্ছে একদম শেষেরটা হচ্ছে ইলস। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, বা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে এই ইফিলস নিয়ে আরও কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।